আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো। দক্ষিণ এশিয়ায় কোভিড-19 মহামারী বিস্ফোরণের আশঙ্কা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবাইকে মাস্ক ব্যবহারের পরামর্শ। করোনার পর পরিবেশ রক্ষায় সবুজ অর্থনীতির উপর গুরুত্ব দেওয়ার তাগিদ, জীববৈচিত্র্য সংরক্ষণে বিনিয়োগ বাড়ানোর আহ্বান। এবং করোনা পরবর্তী সময়ে দেশের নগর বাসযোগ্য করতে সুনির্দিষ্ট উদ্যোগের অভাব, সমন্বিত পদক্ষেপের কথা জানেন না মেয়ররা। এছাড়া ইনসেপ্টে হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্সে থাকছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জীবন উৎসর্গ করা এসআই নাজির উদ্দিনের কথা। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইন লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচার করা হচ্ছে। দক্ষিণ এশিয়ায় যে কোনো সময় করোনা মহামারীর বিস্ফোরণ হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইউরোপ ও আমেরিকায় সংক্রমণ কমে এলেও ল্যাটিন আমেরিকা ও এশিয়ায় বাড়ছে। সবাইকে সামাজিক দূরত্ব মানা এবং মাস্ক ব্যবহারের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৭০ লাখ মানুষ, মৃত্যু হয়েছে ৩,৯৬,০০০-এর বেশি। আলী হোসেনের রিপোর্ট। শুধুমাত্র কোভিড-19 আক্রান্ত ব্যক্তিদের মাস্ক ব্যবহারের নির্দেশনা থেকে সরে এলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যেসব জায়গায় সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয়, জনসমাগম স্থল এবং ভিড়ের মাঝে সবাইকে মাস্ক ব্যবহারের উপদেশ দিয়েছে সংস্থাটি। এছাড়াও বাসায় তৈরি কাপড়ের মাস্ক ব্যবহারের প্রতি সকলকে উদ্বুদ্ধ করা হয়েছে। In areas with widespread transmission, WHO advises medical masks for all people working in clinical areas of a health facility, not only workers dealing with patients with COVID-19. পর্যাপ্ত তথ্য এবং গবেষণার অভাবে আগেরবার সুস্থ ব্যক্তিদের মাস্ক না ব্যবহার করতে বলা হয়েছিল বলে ব্রিফিংয়ে জানানো হয়। সকলের মাস্ক ব্যবহারের মাধ্যমে করোনার বিস্তার কমিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেন সংস্থাটির প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসাস। ভারতে করোনা মহামারী বৃদ্ধি পেলেও তা এখনো বিস্ফোরিত হচ্ছে না বলেও জানিয়েছে হু। দক্ষিণ এশিয়ার বাংলাদেশ এবং পাকিস্তানেও একই পরিস্থিতি বিরাজ করছে বলেছেন সংস্থাটির নির্বাহী পরিচালক মাইক রায়ান। তবে যে কোনো সময় করোনা মহামারী উপমহাদেশে বিস্ফোরিত হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। And it is to be done where you cannot keep an appropriate distance from others. So if I'm trying to protect others. কোভিড-19 যুক্তরাজ্যে মৃতের সংখ্যা 40,000 ছাড়িয়েছে। এর ফলে মৃতের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই অবস্থান দেশটির। আর তাই করোনা মোকাবেলায় জনগণকে বর্ণবাদ বিরোধী বিক্ষোভে যোগ না দেবার আহ্বান জানানো হয়েছে। ইরাকে একদিনে করোনায় আক্রান্ত হয়েছে 1000 মানুষ। সংক্রমণ বাড়ার আশঙ্কায় আবারও লকডাউন করা হয়েছে সৌদি আরবের জেদ্দা শহর। করোনা মোকাবেলায় মার্চ থেকে জারি করা কারফিউতে কেনিয়ায় পুলিশের গুলিতে নিহত হয়েছে 15 জন। আলভি হোসাইন, চ্যানেল আই। এবার ইনসেপ্টে হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে বাঁচাতে মাঠ পর্যায়ে নিষ্ঠার সাথে কাজ করছে পুলিশ বাহিনী। ফ্রন্টলাইনের যোদ্ধা হিসেবে সুনাম কুড়িয়েছে তারা। দায়িত্ব পালন করতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জীবন উৎসর্গ করেছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য। তাদেরই একজন পুলিশের বিশেষ শাখার সাব ইন্সপেক্টর নাজির উদ্দিন। তার কথা জানাচ্ছেন মোরসালিন বাবলা। পাবনা জেলার ভাঙ্গুড়া থানার কাজীটোলা গ্রামে এক কৃষক পরিবারের জন্ম নাজির উদ্দিনের। মানুষকে সেবা করার লক্ষ্য নিয়ে 1983 সালে পুলিশ বিভাগে যোগ দেন তিনি। দেশমাতৃকার সেবাই ছিল তার জীবনের মূল লক্ষ্য। পুলিশের বিশেষ শাখায় কর্মরত অবস্থায় 26 এপ্রিল অসুস্থ হয়ে পড়েন তিনি। শরীরে করোনা ধরা পড়লে পুলিশ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় 1 মে মারা যান নাজির উদ্দিন। আমার আব্বু যখন অসুস্থ হয় তখন আমরা প্রথমে আসলে অতটা বুঝতে পারিনি, জ্বর ছিল। তারপরে যখন আস্তে আস্তে শ্বাসকষ্ট এবং করোনার অন্যান্য উপসর্গগুলো দেখা দিচ্ছিল তখন আমরা রিপোর্ট হাতে পাইনি। তারপরে রাত 12টার সময় আব্বুর রিপোর্ট আসে পজিটিভ।
তখন আমার আব্বুকে রাজাবাগ পুলিশ হসপিটালে নিয়ে যাওয়া হয়। ওখানে আইসিইউতে ছিল। ওখানে 5 দিন থাকার পরে আব্বু শুক্রবার সকালবেলা মৃত্যুবরণ করেন। স্ত্রী, 2 মেয়ে আর 1 ছেলেকে নিয়েছিল নাজিরউদ্দিনের টানাটানির সংসার। চাকরি জীবনের সীমিত আয় দিয়ে বড় মেয়েকে MBA আর ছোট মেয়েকে MBBS পাশ করিয়েছেন। 3টি সন্তান রেখে গেছে, 2টা মেয়ে 1টা ছেলে। আমার স্বামী খুব সৎপান পুলিশ অফিসার ছিলেন। 2টা ডিউটি হলে 11:30 12টার দিক সে চলে যেত। আমার আব্বা দীর্ঘ 36 বছর চাকরি করেছেন। 36 বছর চাকরি করে অনেক কষ্ট করে আমাদের 2 বোনকে বড় করেছেন। এই সরকারি চাকরির সীমিত ইনকামে আমাকে ডাক্তার বানিয়েছেন। আমার বড় বোনকে MBA কমপ্লিট করিয়েছেন এবং আমাদের একটা ছোট নাবালক ভাই আছে। আমার ভাইটার বয়স 9 বছর। আমার আব্বা সারা জীবন কোনোদিনও ভোগ বিলাস করেননি। তার সীমিত ইনকামে আমাদেরকে বড় করেছেন। যখন হয়তো আমাদের সচ্ছলতা এসেছে, আমরা 2 বোন চাকরি করছি, আমি একটি সরকারি চাকরি করছি, আমার বোন চাকরি করছে, তখন আমার আব্বাকে আমরা একটা ভালো শার্ট, জুতা বা ঘড়ি কিনে দিতে পারি। একমাত্র ছেলে নিয়ামুল আহমেদ এখন 7ম শ্রেণীর ছাত্র। নাজিরউদ্দিনের আশা ছিল আদরের ছেলেকেও উচ্চশিক্ষিত করে গড়ে তুলবেন। আমার আব্বা যখন আইসিইউতে ছিল, আমার বাবার কথা খুব মনে পড়তো। আমার বাবা যখন রেস্ট নিঃশ্বাস ত্যাগ করেন, তখন আমার খুব মন খারাপ হয়। যখন আমি অবস্থানে যাই, তখন আমার মনে হচ্ছিল যে বাবা আজ বেঁচে আছে। করোনা যুদ্ধে এই সম্মুখ সারির যোদ্ধাকে আমরা স্যালুট জানাই। হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। করোনা পরবর্তী পরিবেশ রক্ষায় সবুজ অর্থনীতির উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্ব পরিবেশ দিবস ঘিরে UNDP এবং IUCN এর ওয়েবিনারে বক্তারা জীববৈচিত্র্য রক্ষায় বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন। শৌমিক আহমেদের রিপোর্ট। ভার্চুয়াল পরিসরে নানা কর্মসূচিতে পালন হলো এবারের বিশ্ব পরিবেশ দিবস। আলোচনায় গুরুত্ব পাচ্ছে করোনা পরবর্তী পরিবেশ সুরক্ষার বিষয়টি। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি এবং আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ IUCN এর আলোচনায় করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে ব্যয় কমিয়ে পরিবেশ উন্নয়নের উপায় নিয়ে কথা বলেন বিশেষজ্ঞরা। ট্রান্সফরমেটিভ অ্যাকশন, যেখানে নেচারকে আমরা ডেভেলপমেন্টের পার্টনার হিসেবে দেখব। এই কোভিডের সময় যেই আমাদের চিন্তা, যে চেতনা, যে উপলব্ধি, সেটিকে কিভাবে আমার অ্যাকশনে রূপান্তরিত করব। এখন যে ইনভেস্টমেন্ট, সেটা আসলে আদৌ এডিকুয়েট না। এখন যে ইনভেস্টমেন্ট, সেটার প্রায় 4 গুণ ইনভেস্টমেন্ট দরকার। কারণ আমাদের অর্থনীতি গত 20 বছরে প্রায় 10 গুণ বেড়েছে। যে পোস্ট কোভিড এর রিকভারির জন্য আমাদেরকে একটা ট্রেড অফ বের করতে হবে, যে ইকোনমিক রিকভারি এন্ড দেন এনভায়রনমেন্টাল কনজারভেশন। এবং সেখানে ওই ট্রেড অফটা কিরকম হতে পারে, যখন সরকার প্রায়োরিটাইজ করবে, হয়তো একটা টেন্ডেন্সি প্রত্যেকটা সরকারেরই থাকবে যে আমাদের ইকোনমিক রিকভারি, মানুষকে বাঁচানো, সোশ্যাল প্রোটেকশন, এগুলো প্রায়োরিটি পাক। তাহলে আমাদের স্ট্র্যাটেজিটা ডুইং মোর উইথ লেস, এইটা কিভাবে সম্ভব? সবুজায়নের সংগ্রামে তরুণদের যুক্ত হওয়ার আহ্বান জানান বক্তারা। এবং যখনই একা সবকিছু করা সম্ভব না সরকারের পক্ষে, তখন প্রাইভেট সেক্টরকে কিন্তু এগিয়ে আসতে হবে। আর সবাই মিলে এগিয়ে আসলেই কিন্তু জিনিসটা সহজ হবে। তো অ্যাওয়ারনেসের জায়গায় এইগুলোকে জোর দিতে হবে যে প্রাণীর মাধ্যমে আমাদের কি ক্ষতি হতে পারে। আমাদের এগ্রিকালচারকে আমরা কিন্তু কেমিক্যাল সার, তারপরে পেস্টিসাইড, কেমিক্যাল পেস্টিসাইড এগুলো ব্যবহার করছি, সেখানেও কিন্তু আমাদের চিন্তা করতে হবে। পাবলিক সাপ্লাই চেইন এবং ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হতে হবে। যে অ্যাওয়ারনেসের কথা বলছি, অ্যাওয়ারনেসের সাথে কিন্তু আইনের প্রয়োগটা কিন্তু থাকতে হবে। কিন্তু আমাদের আইন আছে কিন্তু প্রয়োগ নেই, সুতরাং সেটাকেও ভাবতে হবে জোরে সোরে। কথা চিন্তা করি তাহলে আমরা ইকোসিস্টেম রেস্টোরেশন ফিনান্সিংটার উপর জোর দিতে হবে এইটা। আর এখন কোভিড সিচুয়েশনে শর্ট টার্মের জন্য লাইভলিহুড অ্যাসপেক্টেই কাজ করা দরকার এবং সেখানে যথেষ্ট ফান্ড চ্যানেল করা দরকার। বিগত 10 থেকে 2015 সাল পর্যন্ত 32 বিলিয়ন হেক্টর পৃথিবীব্যাপী ধ্বংস হয়ে গেছে। এখন এটা তো এভরিবডিজ রেসপন্সিবিলিটি। এটা শুরুতেই গ্লোবালি, তারপর আমরা লোকালি বা জনসচেতনতা ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপে পরিবেশ বান্ধব বিনিয়োগের উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা।
শৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। করোনা সংক্রমণ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ফিরে আসছেন শ্রমজীবী মানুষ। দিনে দিনে দীর্ঘ হচ্ছে আকস্মিক কর্মহীন এসব মানুষের সংখ্যা। এই সংকটে দেশগুলোতে কৃষি উদ্যোগ বিষয়ে কূটনৈতিক তৎপরতা চালানো হলে খুলে যেতে পারে নতুন সম্ভাবনার দ্বার। রিপোর্টে আরো জানাচ্ছেন শাইখ সিরাজ। সবচেয়ে বেশি প্রবাসী বাঙালির সংখ্যা মধ্যপ্রাচ্যে, আর মধ্যপ্রাচ্যের দেশগুলো খাদ্যের প্রশ্নে সিংহভাগ বিদেশ নির্ভর। ওমানে প্রবাসী বাঙালিরাই প্রথম মরুভূমির বুকে কৃষির স্বপ্ন রচনা করে। এখন ওমানের খাদ্য চাহিদার বড় একটি অংশ পূরণ হয় বাঙালিদের উৎপাদিত পণ্যে, উপরন্তু রপ্তানি হয় বাইরেও। বাঙালিদের উদ্যোগ দেখেই সৌদি আরবের তাইফ পরিণত হয় কৃষি নগরীতে। কাতারের চিত্র দারুণ সম্ভাবনাময়। আমরা ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে জোট হয়ে এই বড় কাজটা আমরা বাংলাদেশিরা কৃষিকাজে সীমাহীন আগ্রহী এবং আল্লাহ রহমত আমরা এটার মধ্যে স্বাবলম্বী হয়েছি। আর কতটুকু এলাকায় আপনাদের এই খামারটা? প্রায় 4 লক্ষ। আপনারা কি কি ফসল করছেন? তিত করলা, চিচিঙ্গা, বেগুন 2-3 রকমের বেগুন, বাংলাদেশি শিম, তারপর ফসুলিয়া, মূলা। এখানে আমরা ওই শেখের সাথে এগ্রিমেন্ট করছি কয়েকজন মিলিয়া। তো আমাদের যে এগ্রিমেন্টটা হয়েছে এটা তো মিনিস্ট্রি হয় না, এরা মিনিস্ট্রি করে দেয় নাই। এই চিত্র সরেজমিনে দেখতে আমরা মাঠে নিয়ে গিয়েছিলাম। সেখানে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত আসুদ আহমেদকে। শ্রমিক ভাইয়েরা যারা আছেন বিশেষ করে এগ্রিকালচার সেক্টরে, তারা কিন্তু এখানে খুবই সফলতার পরিচয় দিয়েছেন এবং কাতারিরা বিশেষ করে খুবই তারা বিস্ময় প্রকাশ করেছে যে এই পাথরের মধ্যে, এই ভালোর মধ্যে তারা কিভাবে গ্রিন করে ফেলছে। সুতরাং এই সেক্টরকে আমরা গুরুত্ব দিচ্ছি এবং আমি খুব শীঘ্রই যেখানে কি মিউনিসিপ্যাল মিনিস্টার আছেন ওনার সাথে আমি একটা কলম করব এবং আমাদের যে এই শ্রমিক ভাইয়েরা এখানে যারা করতে চান এবং তারা কি কি অসুবিধা ফেস করছেন এই ব্যাপারে আমি কথা বলবো এবং আশা করি আমি এই ব্যাপারে একটা ফলপ্রসূ একটা সমাধান হবে বলে আমি বিশ্বাস করি। করোনা পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর অধিকাংশ দেশে ব্যাপক কৃষি উদ্যোগ ছড়িয়ে দিয়ে সৃষ্টি করা যেতে পারে লাখো লাখো বাঙালি শ্রমিকের কর্মের সংস্থান। এই প্রস্তাবটি ছিল পররাষ্ট্রমন্ত্রী আবুল মোমেনের কাছে। আমরা কি কোনোভাবে মধ্যপ্রাচ্যের দেশের এই প্রধানদেরকে আমরা রিকোয়েস্ট করতে পারি কিনা যে আমাদের ছেলেমেয়েদের কৃষিতে অনেক হাত যশ আছে এবং ইতিমধ্যে তারা তোমার দেশে সেটা প্রমাণ করেছে, দেখিয়েছে। অর্থাৎ তুমি যদি এদেরকে ফেরত না পাঠিয়ে তুমি যদি এদেরকে কৃষি কাজে লাগাও, তোমার খাদ্যের উৎপাদন হলো, এদেরও কাজ হলো, তোমার খাদ্য নিরাপত্তা কিছুটা নিশ্চিত হলো। আপনি যে প্রস্তাবটা করছেন অত্যন্ত উত্তম প্রস্তাব এবং আই শুড ডু ইট, উই শুড পারসু ইট। ওদের এদেশে আসতে হবে না, ওদের উপকারী হবে। জি, আমার উপকার তাদের উপকার। এটা একটা মোক্ষম সময়, আপনি যদি এই প্রস্তাবটা দেন তাদেরকে আমার মনে হয় তারা নিতে পারবে। ইয়েস, দিস ইজ আ ভেরি গুড টাইমলি আপনি প্রস্তাবটা দিয়েছেন। আই এম সো হ্যাপি। আসার কথা হচ্ছে ইতালি সরকার ইতিমধ্যেই একটি প্রজ্ঞাপন জারি করে অন্য খাতের প্রবাসী শ্রমিকদেরকে কৃষিতে নিযুক্ত করার উদ্যোগ নিয়েছে এবং অবৈধ শ্রমিকদেরকে বৈধ করার উদ্যোগ এর মধ্যে রয়েছে। এই সংশ্লিষ্ট অংশটা প্রেজেন্ট করেছে তাদের এগ্রিকালচার মিনিস্টার এবং তার উদ্দেশ্য হচ্ছে যে করোনার কারণে যেসব এগ্রিকালচারাল লেবার যারা অবৈধ হয়ে গেছে, মানে যাদের পারমিশন সৌজন্য বলে স্টে পারমিট এক্সপায়ার করেছে, এই ধরনের লোককে রেগুলারাইজ করা। দেশে দেশে কৃষি উদ্যোগ বিষয়ে কূটনৈতিক তৎপরতা চালানো হলে করোনা পরিস্থিতিতে খুলে যেতে পারে দারুণ সম্ভাবনার দ্বার। শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার চ্যানেল আই সংবাদের পর হৃদয়, মাটি ও মানুষ অনুষ্ঠানে। এবারে প্রাক বাজেট। করোনা পরবর্তী জীবনে অর্থনীতির গতি স্বাভাবিক করতে বাংলাদেশের মতো দেশগুলোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে স্বাস্থ্যবান্ধব এবং বাসযোগ্য নগরী, বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মোট দেশজ উৎপাদন জিডিপির কমপক্ষে 36% যোগান দেয় রাজধানী ঢাকা। গুরুত্বের দিক থেকে এরপরে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ এবং গাজীপুর। অথচ এই নগরগুলো বাসযোগ্য করার বিষয়ে আগামী বাজেটে সুনির্দিষ্ট উদ্যোগের অভাব রয়েছে। রিজভি নওয়াজের রিপোর্ট। ডিসেম্বরে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, বাসযোগ্য নয় এমন নগরের তালিকায় ঢাকা তৃতীয়। এ অবস্থার কারণ হিসেবে উন্নয়ন সহযোগী সংস্থাটি বলেছে 8 লাখ রিকশা চালক বাস করেন এই শহরে। প্রতি বছর ঢাকার 358 হেক্টর জলাশয় হারিয়ে যাচ্ছে। 12 বছরে গাড়ি বেড়েছে 16 গুণ। ট্রাফিক জ্যামে প্রতিদিন 9000 কর্মঘণ্টা হারাচ্ছেন মানুষ।
যেখানে একজন মানুষের হাঁটার গতি ঘন্টায় 5 কিলোমিটার, সেখানে ঢাকায় গাড়ি চলে গড়ে 6 কিলোমিটার গতিতে। ঢাকায় দিনে উৎপাদন হওয়া 6000 টন গৃহস্থলী বর্জ্যের 2000 টন রাস্তায় পড়ে থাকে। করোনায় প্রায় 2 মাস লকডাউন থাকায় ঢাকার আলো, পানি এবং বাতাসের উন্নতি হয়েছে। তবে পুরোদমে স্বাভাবিক জীবনযাপন চালু হলে কিভাবে এই উন্নতি ধরে রাখা যাবে তার কোনো সুখবর নেই আগামী বাজেটে। স্যানিটেশন, হাইজিন অ্যান্ড ওয়াশ, এটাকে এখন সারা পৃথিবী একটা স্লোগান হিসেবে নিয়েছে। স্যানিটেশনের ব্যাপারে বাংলাদেশে স্যানিটেশন কভারেজ আছে ভালো, কিন্তু এখন সেটা আমরা মনে করি সাস্টেইনেবল অথবা কোয়ালিটি নিয়ে আমাদের প্রশ্ন আছে। যেমন ঢাকা শহরে আমাদের সুয়ারেজ সিস্টেম নিয়ে আমাদের কনসার্ন আছে। গ্রিন সিটির কথা বলা হয়েছে, গ্রিন সিটি তো হ্যাঁ, এই বিষয়টাগুলো আমাদের কনসার্ন আছে, কিন্তু এগুলো তো লং টার্ম ইস্যু। এটা আপনি ইচ্ছেগুলো তো ওভারনাইট করতে পারবেন না, আর একটা বছরের বাজেটে এটা হবে। তো আমরা হাইলি ডেন্সলি কান্ট্রি, সঙ্গত কারণে আমাদের জন্য এটা বড় চ্যালেঞ্জিং হবে। করোনায় ঢাকার পর সবচেয়ে বেশি আক্রান্ত নারায়ণগঞ্জ এবং গাজীপুরে। আন্তরিকতা আছে, কিন্তু সমন্বিত কোনো কর্মপরিকল্পনার অভাবে ওই দুই নগরের মেয়ররা এখনো জানেন না করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার পরিকল্পনা কি হতে পারে। এখন সরকার যদি আমাদের এই ক্ষেত্রে বাজেটের পরিমাণটা একটু বাড়িয়ে দেয়, এই গ্রিননেসের ব্যাপারে, হেলথের ব্যাপারে এবং বস্তিবাসীদের ব্যাপারে এবং সাধারণ মানুষের ব্যাপারেও, কারণ কোভিড-19 আমাদের কিন্তু অনেক কিছু শিখিয়ে দেয়া গেল, তাহলে আমাদেরও কাজ করতে সুবিধা হবে। এডুকেশন, হেলথ এন্ড পরিবেশ, এই তিনটার প্রতি যদি আমরা জোর দিতে না পারি তাহলে কিন্তু আমাদের বিপর্যয় হবে আমি মনে করি। অনেকগুলো ইউনিয়ন পরিষদকে নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন করা হচ্ছে, যেখানে পরিকল্পিত কোনো নগরায়ণ নাই, কোথাও কোনো মাস্টার প্ল্যান নাই। আমরা এখনো কনফার্ম হতে পারছি না কত টাকা বাজেট হতে পারে। সেজন্য আমরা মনে করি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং জুন মাসের যে 11 তারিখে বাজেট, এই বাজেটের মাধ্যমে আমাদের যদি সুনির্দিষ্ট করে ড্রেন এবং রাস্তাঘাট করার জন্য এবং খাল বিল বিলাতির পরিষ্কার করার জন্য আমাদের যদি কিছু এখানে বাজেট বরাদ্দ রাখে, তাহলে আমরা পরিকল্পিত নগরায়ণটা করতে চাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের 6 দফা সুপারিশে বলেছে, জনবহুল শহরগুলোতে গণপরিবহনে সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন হবে। ঝুঁকি এড়াতে এক্ষেত্রে সাইকেল, রিকশা এবং ব্যক্তিগত গাড়ি হতে পারে ভালো বিকল্প। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। সংবাদের পর্যায়ে নিচ্ছি অশোক লিলান রিফাত অটোস বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে সময় পরিষ্কার রুমাল বা টিস্যু দিয়ে আবারও আমন্ত্রণ। করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত 100-এর বেশি দুস্থ পরিবারের মাঝে ত্রাণ দিচ্ছে বাংলাদেশ সিনিয়র সিটিজেন্স ওয়েলফেয়ার সোসাইটি। ধানমন্ডিতে এই কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব প্রকৌশলী মোহাম্মদ ফজলুল হক এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম বাবলা। ফ্লয়েড হত্যার বিচার দাবিতে নিউ ইয়র্কে বিক্ষোভে অংশ নেওয়া এক বৃদ্ধকে লাঞ্ছনার প্রতিবাদে 57 পুলিশ কর্মকর্তা পদত্যাগ করেছেন। যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বিষয়ে রিপোর্ট নিয়ে অনুষ্ঠানে ফ্লয়েড সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লয়েড হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ চলছে। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী রেল স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় ঢাকা সহ অন্যান্য জেলায় আম পরিবহনের জন্য বিশেষ ম্যাঙ্গো ট্রেন চালু হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনটি সপ্তাহে 7 দিন বিকেল 4টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাবে। ট্রেনটি আমনুরা বাইপাস, কাকনহাট, রাজশাহী সদর সহ আড়ানি এবং আব্দুলপুর বাইপাস স্টেশন থেকে আম নিয়ে ঢাকা যাবে। মোট 6টি ওয়াগন নিয়ে আম, শাকসবজি সহ যে কোনো ধরনের পার্সেল মালামাল এতে বহন করা যাবে। প্রতি কেজি আমের ভাড়া হিসেবে 1 টাকা 31 পয়সা। এবারে প্রকৃতি সংবাদ। অস্তিত্ব সংকটে পড়েছে। নাব্য হারিয়ে নদীগুলো ধুধু, বালুচর বা ফসলের মাঠে পরিণত হয়েছে। ঐতিহ্যবাহী সোমেশ্বরী, কংস ও ধনু নদী এখন মৃতপ্রায়। নষ্ট হচ্ছে সার্বিক পরিবেশ।
এবারে খেলার খবর। করোনা পরিস্থিতিতেও প্রথম ফুটবলার হিসেবে $1 বিলিয়ন আয়ের রেকর্ড গড়েছেন জুভেন্টাসের পর্তুগিজ গোল মেশিন ক্রিস্টিয়ানো রোনালদো। 12 জুন কোপা ইতালিয়ার ফাইনাল দিয়ে নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই ইতালির মাঠে ফিরছে ফুটবল। ডোপ পরীক্ষায় অংশ না নেওয়ায় মেয়েদের 400 মিটার দৌড়ের বিশ্ব চ্যাম্পিয়ন বাহরাইনের সালোয়া ঈদ নাসেরকে ট্র্যাকে সাময়িক নিষিদ্ধ ঘোষণা করেছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স। সবশেষে ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। দক্ষিণ এশিয়ায় কোভিড-19 মহামারী বিস্ফোরণের আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার, সবাইকে মাস্ক ব্যবহারের পরামর্শ। করোনার পর পরিবেশ রক্ষায় সবুজ অর্থনীতির উপর গুরুত্ব দেওয়ার তাগিদ, জীববৈচিত্র্য সংরক্ষণে বিনিয়োগ বাড়ানোর আহ্বান। করোনা সংকটে দেশে দেশে কৃষি উদ্যোগে বিপুল সংখ্যক শ্রমিকের চাহিদার সম্ভাবনা, প্রয়োজন জরুরি কূটনৈতিক তৎপরতা। এবং করোনা পরবর্তী সময়ে দেশের নগর বাসযোগ্য করতে সুনির্দিষ্ট উদ্যোগের অভাব, সমন্বিত পদক্ষেপের কথা জানেন না মেয়ররা। এছাড়া ইনসেপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্সে ছিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জীবন উৎসর্গ করা এসআই নাজির উদ্দিনের কথা। দর্শক, আমরা শেষ করছি দুপুর 2টার সংবাদ। এখন দেশের এবং বিশ্বের করোনার সর্বশেষ তথ্য জানাতে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন চলছে, সরাসরি চলে যাচ্ছি সেখানে। ধন্যবাদ সবাইকে। বন্ধ আছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েও পরীক্ষাগারের রিফ্রেশের জন্য গতকাল পরীক্ষা কার্যক্রম বন্ধ রেখেছে। আজকে 50টি পরীক্ষাগারের আমরা তথ্য দিব। নমুনা সংগ্রহ হয়েছে গত 24 ঘন্টায় 12,909টি, পরীক্ষা হয়েছে 12,486টি। এ পর্যন্ত পরীক্ষা 3,84,851টি। যা পরীক্ষা হয়েছে তাতে 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে 2,635 জন। এ পর্যন্ত শনাক্ত 63,026 জন। এবং শনাক্তের হার 21.10। লিঙ্গভেদে পুরুষ 71% এবং নারী 29%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 521 জন। এ পর্যন্ত সুস্থ 13,325 জন। শনাক্ত বিবেচনা সুস্থতার হার 21.14%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 35 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন 846 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.34%। মৃত্যুর বিশ্লেষণে পুরুষ 28 জন এবং নারী 7 জন। বয়স বিশ্লেষণে 11 থেকে 20 বছরের 2 জন, 21 থেকে 30 বছরের 3 জন, 31 থেকে 40 বছর 2 জন, 41 থেকে 50 বছর 3 জন, 51 থেকে 60 বছর 10 জন, 61 থেকে 70 বছর 5 জন, 71 থেকে 80 বছর 9 জন এবং 81 থেকে 90 বছরের 1 জন। এবং নারী পুরুষের শতাংশ এ পর্যন্ত যা মৃত্যুবরণ করেছে তাতে নারী পুরুষের শতাংশ, পুরুষ 77.06% এবং নারী 22.9%। বয়স বিশ্লেষণে দেখা যায়, এটা পূর্বে বললাম, বিভাগ ভিত্তিক দেখা যায় ঢাকা
মৃত্যুবরণ করেছেন। গত 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ঢাকায় 20 জন, চট্টগ্রামে 8 জন, সিলেট 2 জন, রাজশাহী 3 জন এবং বরিশাল বিভাগে 2 জন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 25 জন, বাড়িতে 9 জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন 1 জন। 24 ঘন্টা আইসোলেশন 314 জন, ছাড় পেয়েছেন 98 জন 24 ঘন্টায়। বর্তমানে আইসোলেশনে 7162 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 3945 জন। মোট আইসোলেশন শয্যা 13284টি, ঢাকা মহানগরীতে 7250টি, ঢাকা সিটির বাইরে দেশের বিভিন্ন হাসপাতালে 34টি। এই সকল হাসপাতালে আইসিইউ সংখ্যা 399টি এবং ডায়ালাইসিস ইউনিট 100। আপনারা দেখছেন চ্যানেল আই। শরীর এবং স্বাস্থ্য ঠিক তো সব ঠিক, আর